তো ভারত কি বাংলাদেশকে সম্পূর্ণ ভারতের সাথে যুক্ত করার উদ্দেশ্যে বিজেপি নেতা এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের নতুন অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে। কারণ এটাকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে গোটা বাংলাদেশ জুড়ে। স্পেসিফিক্যালি বললে বাংলাদেশের জেহাদি সংগঠন আর ভারত বিরোধী পলিটিক্যাল পার্টি জামায়াত ইসলামীর তরফ থেকে এটাকে নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে। কেন? তো এই সমস্ত কিছু শুরু হয় ভারতের নতুন অ্যাম্বাসেডর দীনেশ ত্রিবেদীর এক বয়ানের পর থেকে, যেখানে উনি বেসিক্যালি ভারত আর বাংলাদেশের একসাথে একটা নতুন শক্তি হওয়ার কথা বলেছিলেন। আর তাকে নিয়েই জামাত শিবির থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কারণ হলো এই দীনেশ ত্রিবেদী কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি কিন্তু সরাসরি একজন পলিটিক্যাল নেতা, তাও আবার বর্তমান বিজেপি সরকার আর পশ্চিমবঙ্গের পলিটিক্সে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো স্বাভাবিকভাবে এই ধরনের কোনো ব্যক্তিকে নর্মালি অন্য দেশে অ্যাম্বাসেডর বানানো হয় না, অ্যাম্বাসেডর হিসেবে কোনো আইএফএস অফিসারকেই পাঠানো হয়। কিন্তু সেই নিয়ম ভেঙে বিজেপি নেতার বাংলাদেশে যাওয়া, তার উপর ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়ার মতন স্টেটমেন্ট দেওয়া, এই সমস্ত নিয়েই জামায়াতের আমির এখন ভারতের কাছে ব্যাখ্যা চাইছে যে ভারতীয় অ্যাম্বাসেডর দুই দেশের এক হয়ে যাওয়া মানে কি বোঝাতে চাইছে। স্পেশালি একটা বয়ান যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো দীনেশ ত্রিবেদী ভারতের 140 কোটি জনগণ আর বাংলাদেশের 20 কোটি জনগণ, টোটাল 160 কোটি জনগণ মিলে নতুন পরাশক্তি হওয়ার কথা বলে। ব্যাস, এতে এই মূল বিবাদটা শুরু হয়। ফলে একদিকে বাংলাদেশের ভেতরে আজ যেখানে 11টা দল মিলে গোটা দেশ জুড়ে প্রতিবাদ করবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সীমান্তে অবৈধ বাংলাদেশিদের হত্যা আর ওদের পুশব্যাক করানি, উল্টো দিকে আবার এরই মধ্যে বিজেপি নেতা আর বর্তমান অ্যাম্বাসেডরের বয়ান নিয়েও এই মুহূর্তে চরম উত্তেজনা তৈরি হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে এক্স্যাক্টলি দীনেশ ত্রিবেদী ঠিক কী বলেছিলেন। উনি সত্যি বাংলাদেশকে ভারতে যুক্ত করার কোনো ইঙ্গিত দিচ্ছেন? আর যদি এটা সত্যি হয় তাহলে বর্তমান বিজেপি সরকারের কী প্ল্যান? ওরা কি এই উদ্দেশ্যে এই প্রথমবার কোনো আইএফএস অফিসারকে বাদ দিয়ে সোজা নিজেদের দলেরই একজন নেতাকে বাংলাদেশের হাইকমিশনারে বসিয়ে দিয়েছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এটা ঠিক যে ভারতীয় অ্যাম্বাসেডর দীনেশ ত্রিবেদী কথা বলেছিলেন যে ভারত আর বাংলাদেশ একসঙ্গে শক্তিশালী গণতন্ত্র আর বিশ্বশক্তি হবে, আর তার জন্যই উনি বাংলাদেশে যাচ্ছেন। কিন্তু ওনার বয়ানের আসল উদ্দেশ্য কী এবং কোন কনটেক্সটে বলেছেন, স্পেশালি উনি কি বাংলাদেশকে ভারতে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন, তা বুঝতে হলে আমাদের আগে এটা জানতে হবে যে ভারত সরকার আচমকায় ওনার মতন একজন পলিটিশিয়ানকে বাংলাদেশের দায়িত্ব কেন দিল, তাও আবার এমন একজন ব্যক্তি যে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে অ্যাক্টিভলি জড়িত। কারণ এটা বুঝতে পারলেই আমরা কিন্তু এখানে আসল খেলাটা ধরতে পারি। তো নর্মালি ভারত গত 65 বছর এই ধরনের কোনো কাজ করেন যেখানে ডিপ্লোমেসিতে সরাসরি রাজনেতাদের ব্যবহার করা হচ্ছে। নর্মালি এই ধরনের কাজ তখন করা হয় যখন ওই পার্টিকুলার দেশের সাথে বিষয়টা কিন্তু শুধুমাত্র ডিপ্লোমেসি নয়, বরং সরাসরি পলিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। উদাহরণ হিসেবে বললে এর আগে ভারতের ইতিহাসে কেবলমাত্র একজন ব্যক্তি ছিলেন যিনি রাজনেতা সত্ত্বেও অন্য দেশের অ্যাম্বাসেডর হয়, আর তা হলো বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি কিন্তু ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন ছিলেন। আর ওনাকে ইন্টারেস্টিংলি 1947 সালে সোভিয়েত ইউনিয়নে পাঠানো হয়, যার মাধ্যমে সোভিয়েত আর ভারত পুরোপুরি অ্যালাইন হয়, বা বলতে পারেন যে আমাদের সোভিয়েতের পক্ষে ঠেলে দেওয়া হয়। কারণ কি, আর এর সাথে বর্তমান বাংলাদেশের কি সম্পর্ক? ওয়েল, খুব মন দিয়ে শুনবেন এবারে যা বলছি। যদি আপনারা দ্য স্টালিন ওয়ার নামের বইটা পড়েন, যার পিডিএফ ফাইল ডেসক্রিপশনে দিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন ওখানে বেসিক্যালি আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সোভিয়েতের রাষ্ট্রপতি স্ট্যালিনকে একদম থালায় সাজিয়ে ভারতবর্ষ ধরিয়ে দিয়েছিল। এবং ওখানে স্টালিন আর রুজভেল্টের মিটিংয়ে আমেরিকার রাষ্ট্রপতি স্টালিনকে একটা কথা বলেছিল যে ভারতের বিষয়টিকে নিয়ে ব্রিটেনের সাথে কোনো আলোচনা করার দরকার নেই, এটা আমরাই সেটেল করব। মানে ভারতের ভবিষ্যৎ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন এই দুই দেশের লিডার দুজনে মিলে ডিসাইড করেছে। এবং এরপর আশ্চর্যজনকভাবে আমেরিকার রাষ্ট্রপতি স্টালিনকে অফার করে
যে ভারত আমেরিকার পার্লামেন্টারি সিস্টেমের জন্য তৈরি না, ওটাকে সোভিয়েত ইউনিয়ন রেখে দিক, কারণ সোভিয়েত স্ট্রাকচারে ভারত ভালোভাবে কাজ করতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বললে এর থেকে পরিষ্কার যে ভারত সরকার সোভিয়েত ইউনিয়নকে চুজ করেনি, আমেরিকা ভারতকে হ্যান্ডওভার করেছিল সোভিয়েতের কাছে। আর যেরকম আমেরিকার রাষ্ট্রপতি বলেছিল যে ভারতে সোভিয়েত স্ট্রাকচার দরকার, তো তারপরেই কিন্তু জওহরলাল নেহরু সোভিয়েত ইউনিয়নে অ্যাম্বাসেডার করে নিজের বোনকে, যিনি রাজনেতা ছিলেন। আর তারপর তো জানেন 1990 পর্যন্ত আমরা সম্পূর্ণ সোভিয়েত স্ট্রাকচারেই কাজ করছিলাম। এখন প্রশ্ন হলো আমেরিকা এমনটা কেন করেছিল? একটাই উদ্দেশ্য, টু বাকেট চালানো, ডলারের জন্য, যেখানে ভারত সোভিয়েতের পক্ষে আর পাকিস্তান আমেরিকার পক্ষে থাকবে। এতে করে দুই দেশের মধ্যে লড়াই করানো যাবে এই আইডিওলজিক্যাল ডিফারেন্স দেখে, আর তার থেকে কিন্তু প্রফিট তুলবে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন দুজনে। এইভাবেই ডলার বেসিক্যালি একটা রিজার্ভ কারেন্সি হতে সাহায্য পেয়েছে। তো এই বিষয়টা আপনাদের এই জন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন শেষবার যখন এই ধরনের কোনো রাজনেতাকে অন্য দেশে পাঠানো হয়েছিল তখন সেটা সম্পূর্ণ ভারতের এই পলিটিক্যাল স্ট্রাকচারকে পাল্টে দিয়েছিল। আর এগেন এত বছর পর এবারে বিজেপি সরকার সেম কাজ করছে। এখন প্রশ্ন হলো, সোভিয়েত ইউনিয়ন সেই সময় পলিটিক্যালি ভারতকে কন্ট্রোল করেছিল আমেরিকার থেকে ভারতকে গিফট হিসেবে পেয়ে, তাই ওখানে এই পলিটিক্যাল অ্যালাইনমেন্টের জন্য কংগ্রেস নেতা বিজয়লক্ষ্মীকে পাঠানো হয়, এটা তো মানা যায়। কিন্তু বাংলাদেশ তো এমন কোনো দেশ নয় যারা ভারতের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তৈরি করা বা এটা বদলানোর ক্ষমতা রাখে। তাহলে দীনেশ ত্রিবেদী কী করবে? সহজ জবাব হলো সেম কাজ, শুধু উদ্দেশ্য পাল্টাবে। শেষবার ভারত সোভিয়েত অ্যালাইন হয়েছিল ভারতকে সোভিয়েত ইউনিয়নের মতন বানাতে। এবারে সেম বাংলাদেশে হবে, কিন্তু এর ফলে ভারতে নয় বরং বাংলাদেশে ভারতের পলিটিক্যাল উদ্দেশ্য অ্যাচিভ করতে। আশা করি এটুকু পরিষ্কার হলো। এবারে আসি মূল বিষয়, যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এক্স্যাক্টলি কী করবে আর ওনার বক্তব্য কী ছিল ভারত বাংলাদেশকে নিয়ে। ওয়েল, উনি কিন্তু 2 থেকে 3টে বড় ইঙ্গিত দেয়। প্রথমত, কলকাতার নেতাজি ভবন জায়গাটা খুবই ইন্টারেস্টিং। ওখানে দাঁড়িয়ে উনি বয়ান দেন যে ভারত আর বাংলাদেশ একসাথে মিলে শক্তিশালী গণতন্ত্র আর বিশ্বশক্তি হবে, আর সেটাই আমরা করতে যাচ্ছি, আর আমার কোনো সন্দেহই নেই যে আমরা তা অর্জন করব। এই সেম বয়ান উনি কিন্তু বাংলাদেশে ঢুকেও দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো নেতাজি ভবনে দাঁড়িয়ে এ বয়ান দেওয়া নিজের মধ্যে একটা বার্তা দেয় যে উনি 2 বাংলাকে নিয়ে কী চাইছেন বা নেতাজির মতাদর্শকে এখানে ব্যবহার করতে চাইছেন। তবে ওনার বক্তব্যে কিন্তু সরাসরি এটা কোথাও বলা নেই যে 2 দেশ একটা দেশ হবে। উনি শুধু এটুকুই বলেছিলেন যে দুপক্ষ একসাথে মিলে বিশ্বের শক্তিশালী পরাশক্তি হবে। এখন একসাথে পরাশক্তি কিভাবে হবে? মানে কোনো ইউনিয়ন টাইপের কিছু তৈরি হবে, নাকি সত্যি জামাতের বক্তব্য অনুযায়ী বাংলাদেশকে ভারতে জোড়ার কথা বলছে? তা বোঝা মুশকিল, কারণ এটাকে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দেখতে পারে। স্পেশালি 2 দেশের জনসংখ্যা মিলিয়ে 160 কোটি জনগণকে উল্লেখ করা বিষয়টিকে আরও ইন্টারেস্টিং বানিয়েছে। তবে হ্যাঁ, যদি আমি পুরো ঘটনাটাকে নিয়ে আমার বিশ্লেষণ দিই তাহলে এর পেছনে একটা বড় রহস্য আছে, আর তারই ইঙ্গিত দিয়েছে বিজেপি নেতা আর বর্তমান অ্যাম্বাসেডার দীনেশ ত্রিবেদী। কী রহস্য? তো যেমনটা আমি স্টালিন ওয়ার বইকে উল্লেখ করে যেটা আপনাদের বলেছিলাম যে আমেরিকা ভারতকে সোভিয়েত ইউনিয়নের হাতে তুলে দেয় আর পাকিস্তান নিজেদের কাছে রাখে। এর উদ্দেশ্য ছিল 2 দেশের লড়াই করানো। এর ফলে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন দুজনেই প্রফিট কামাতো। আর এটাকে বলা হয় বাইপোলার ওয়ার্ল্ড, যেখানে গোটা বিশ্বকে ভেঙে 2 ভাগে ভাগ করে তাদের লড়াই করি, সেই লড়াই থেকে ওই সমস্ত দেশের রিসোর্সকে লুট করা হতো, যাকে অনেকে কোল্ড ওয়ার বলে। এরপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আরেকটা সিস্টেম তৈরি হয় ইউনিপোলার, যেখানে ডিরেক্টলি বিভিন্ন দেশে অ্যাটাক করে তাদের রিসোর্স লুট হয়, যেমন লিবিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা, ইরাক, আফগানিস্তানের ওয়ার এই সমস্ত রয়েছে। কিন্তু এই সমস্ত করতে গিয়ে যেহেতু আমেরিকার যে ব্যাকবোন ছিল ডলার, সেটা এই মুহূর্তে শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এর থেকে বাঁচতে অটোমেটিক্যালি তৃতীয় একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, যার নাম হলো মাল্টিপোলার। এখানে 1 বা 2টো নয় বরং 4 থেকে 5টা শক্তি থাকবে বিভিন্ন রিজিয়নে, যাতে শীতযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি না হয় আর কেউ অন্যের রিজিয়নে হস্তক্ষেপ না করে। যার আওতায় ভারত, রাশিয়া, চায়না সকলেই কিন্তু একজোট হয়ে বিভিন্ন রিজিয়নের ভাগ বাটোয়ারা করছে। তো স্বাভাবিকভাবে আমাদের মানে ভারতের ভাগে কি আসছে?
ভারতীয় সাবকন্টিনেন্ট, আর তার সাথে যেহেতু ইসরায়েলও ভারতের পক্ষে যাচ্ছে আমেরিকাকে ছেড়ে, তো মিডিল ইস্ট এবং ওদিকে লাওস কম্বোডিয়ার মতন অঞ্চলও ভারতীয় ইনফ্লুয়েন্সে আসবে। কারণ এখানেই আমাদের আধিপত্য আর লিঙ্ক আছে বহু পুরনো সময় থেকে। তো স্বাভাবিকভাবে এই মাল্টিপোলার গঠনে আগে ভারতকে ডলার ক্র্যাশের আগে আশেপাশের সমস্ত দেশে টেক ওভার করতে হবে, কিন্তু সেটা সরাসরি যুদ্ধ বা জমি দখল করে নয়, যেটা ইসরায়েল, রাশিয়া বা আমেরিকা 3 দেশই করছে। বরং ভারতের অ্যাপ্রোচ হলো ইউনিয়ন টাইপের কিছু তৈরি করা। এতে আমাদের লস কম হবে আর ইকোনমি ধ্বংস হবে না এবং কোনো যুদ্ধেও যেতে হবে না। যার আওতায় এই মুহূর্তে ভুটান এটা হয়ে গেছে। ভুটান সম্পূর্ণ বলতে পারেন যে ভারতের সাথে অ্যালাইন। আফগানিস্তানে আমেরিকা সরতেই ওটাও ভারতের ইনফ্লুয়েন্সে। সেশেলস সহ মরিশাস ইতিমধ্যেই ভারতের হাতে আছে, ওখানে তো আমাদের সেনাঘাঁটিও তৈরি হচ্ছে। এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপে চীন সমস্যা তৈরি করছিল, তা সলভ হয়ে গেছে, আর চীন এই দুটো দেশ থেকে সরে গেছে এবং এই দুটো দেশেও ভারত ধীরে ধীরে নিজের ইনফ্লুয়েন্স আরও মজবুত করছে। সেম অবস্থা নেপাল। ওখানে মেন সমস্যা ছিল কমিউনিস্টদের নিয়ে, তো ওখানে যে রেভলিউশন হলো তার মাধ্যমে কমিউনিস্টদের উৎখাত হয়ে গেছে। আর মিয়ানমারে রিসেন্টলি আপনারা জানেন নতুন রাষ্ট্রপতি ক্ষমতা নিতেই ওটাও ভারতের ইনফ্লুয়েন্সে আসছে। বাকি রইল দুটো জায়গা, পাকিস্তান আর বাংলাদেশ, আর এটাই কোর। তো পাকিস্তানের সলিউশন ওটাকে ধীরে ধীরে ব্রেক করা, কিন্তু বাংলাদেশ মেন সমস্যা, কারণ ওদের একটা বড় পপুলেশন ইতিমধ্যে ভারতে ঢুকে আছে, তো তারও সমাধান করতে হবে। তো এটার জন্য যা যা স্টেপ দরকার ছিল, মানে হাসিনার পতন, বাংলাদেশের ইকোনমি ডেস্ট্রয় যেটা ইউনিস করেছে, নতুন সরকার আনা এবং তার সাথেই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল এবং এর সুযোগে বাংলাদেশিদের খেদান। তো এই মুহূর্তে আমরা বাংলাদেশের সলিউশনের একদম শেষ ধাপে আছি, কিন্তু গুরুত্বপূর্ণ ধাপে আছি। এখানে মূলত দুটো কাজ করতে হবে। প্রথমত ভারত থেকে পুরো 10 থেকে 12 কোটি বাংলাদেশি পপুলেশন বাংলাদেশে ফেরত পাঠান, যাতে ভারত নিজে সিকিওর হতে পারে আগে। আর একই সাথে বাংলাদেশেরও পুরো স্ট্রাকচার ভেঙে পড়বে, কারণ এত বড় পপুলেশন সামাল দিতে ওরা কিছুতেই পারবে। এবারে দ্বিতীয় ধাপ, এই সমস্ত হয়ে গেলে বাংলাদেশের ভেতরেও ডি-র্যাডিক্যালাইজেশন করা, যেখানে এই জেহাদি উন্মাদনাকে রিভার্স করতে হবে আগামী 2 দশকে ফান্ডিং আর সমাজ ব্যবস্থা পাল্টে। তো স্বাভাবিকভাবে এই দুটো কাজ করা খুবই মুশকিল আর গুরুত্বপূর্ণ। তো এখানে কোনো ডিপ্লোমেসি নয়, বরং সরাসরি পলিটিক্স কাজে আসবে, যেখানে স্পেশালি পশ্চিমবঙ্গের ভূমিকা তো থাকছে। তো এটারই রোডম্যাপ তৈরি আর অ্যাকশান নিতে বাংলাদেশের সরকারের সাথে লোকাল বডির সাথে পলিটিক্স করার জন্য দীনেশ ত্রিবেদী, যিনি কিন্তু বিজেপির নেতা, তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। স্পেশালি উনি একে তো গুজরাটি, উপরন্তু ওনার পলিটিক্যাল ক্যারিয়ার সম্পূর্ণ বাংলা ভিত্তিক। তো ওনার চেয়ে বেটার কে বুঝবে বাংলা পলিটিক্স কীভাবে হয়। তো উনি সেটারই একটা ইঙ্গিত দিয়েছেন যে মাল্টিপোলার বিশ্বে এই রিজিয়ন ভারতের আওতায় আসবে আর বাংলাদেশ ভারতের সাথে মিলেই পরাশক্তি হবে। তার জন্যই কিন্তু ওনাকে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বললে 1947 বিজয় লক্ষ্মীকে দিয়ে যেভাবে ভারত সোভিয়েত অ্যালাইন হয় এবং আমাদের দেশের পুরো পলিটিক্যাল স্ট্রাকচার পরিবর্তন হয়, সংবিধানও সেইভাবে তৈরি হয়, ইকোনমি আর ধার্মিক স্ট্রাকচারও সম্পূর্ণ পাল্টে গিয়ে সোভিয়েত ইউনিয়নকে ফলো করে, সেম কাজ ত্রিবেদী করবে বাংলাদেশ আর ভারতের মধ্যে। উনি বেসিক্যালি রোডম্যাপ তৈরি আর বাংলাদেশিদের রিভার্স মাইগ্রেশনের একটা পথ তৈরির দায়িত্বে আছে। তো বাকিটা তো আগামী দিনেই বোঝা যাবে যে এই পথ তৈরিতে উনি কতটা ভালোভাবে কাজ করতে পারছেন, কারণ এটা সহজ কাজ তো নয়, সবচেয়ে মুশকিল টাস্ক হবে।